প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করে চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের 2.1 অনুশীলনীর যে 19 এবং 20 নম্বর সৃজনশীলটা রয়েছে, আমরা সেটা আজকে সলভ করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হয়েছে, একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করা মানে কেনা। ব্যবসায়ীর বিক্রয় কর্মী 36 টাকায় 15টি দরে বিক্রয় করলেন। তো এটা আমরা বলবো যে ঠিক তোমাদের এই অনুশীলনীর যে 3 নম্বর অঙ্কটা রয়েছে সেটার মতোই। তো এখানে আমরা দেখেছিলাম যে শতকরা লাভ ক্ষতি কিছুই হয়নি, কেননা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান ছিল। তো এই অঙ্কটায় আশা করি আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য ভিন্ন হওয়ার কারণে শতকরা লাভ ক্ষতিটা আমরা দেখতে পাবো। তো সেটা খ নম্বরে চেয়েছে। ক নম্বরে চেয়েছে ব্যবসায়ী যশোর থেকে প্রতি শত কলা কি দরে ক্রয় করেছিল। আমরা 19-এর ক নম্বরটা সলভ করছি। 19-এর ক। তো যেটা যশোর থেকে কিনেছিল, প্রতি শত অর্থাৎ 100টা কলার ক্রয় মূল্য চেয়েছে। তো আমরা উপরে লিখে দিই যশোর থেকে। তাহলে আমাদের টিটা বামে রাখতে হবে। 12টি কলার 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা। জাস্ট এই যে এই লাইনটা আছে, এখান থেকে টিটাকে বামে আর এই টাকাটাকে ডানে ফেলতে হবে, যাতে করে আমি এর নিচে 100টির দাম বের করতে পারি। তো প্রথমত একে বের করতে হবে। একটি কলার ক্রয় মূল্য 36 ভাগ 12। তো এইখান থেকে দেখো আমরা জাস্ট 100টি কলার ক্রয় মূল্য বের করে দিলেই ক নম্বরের উত্তর কিন্তু হয়ে যাবে। 36 গুণন 100 ভাগ 12। তো এটা যদি কাটাকাটি করো 3 বারং 36, তাহলে নিচের একের কোনো দাম নেই, তাহলে 3 গুণন 100 করে দিলে এটা হবে 300 টাকা। তাহলে এটি কিন্তু আমাদের ক নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার। তো এরপর আমরা খ নম্বরে ঢুকছি। এইখানে দেখো বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো এই যখন দুইবার কেনে, একবার যশোর থেকে কিনেছে, একবার কুষ্টিয়া থেকে, তো এই দুইটা ক্রয় মূল্য কিন্তু একখানে করতে হবে। তো একখানে করার নিয়ম হচ্ছে, আগে এখানে একটির ক্রয় মূল্য বের করতে হবে, কুষ্টিয়ারটাও একটির বের করতে হবে, তারপর সেটা আমরা যোগ করতে পারবো। তো প্রথমে আমরা বলি যশোর থেকে। তাহলে এখানে দেখো 12টি কলার ক্রয় মূল্য। লাভ ক্ষতির অঙ্কে কখনো দাম কথাটা লেখা যায় না, কেননা বিক্রয় মূল্য দাম, ক্রয় মূল্য কিন্তু একটা দাম। তো এখান থেকে আমরা একটি বের করব, মানে এই সংখ্যাটা একই না করলে যোগ করা যায় না। তাহলে একটির ক্রয় মূল্য হচ্ছে 36 ভাগ 12। তো এটা যদি আমরা কাটাকাটি করি 3 বারং 36, তাহলে হচ্ছে 3 টাকা। আচ্ছা, একইভাবে কুষ্টিয়ারটা আমরা এখন করব। কুষ্টিয়া থেকে। তো এখানে কিনেছিল হলো 36 টাকায় 18টি, তার মানে 18টি কলার ক্রয় মূল্য 36 টাকা। তো এখানে যদি তুমি বলো আমি 5টি বের করবো, তাহলে এখানেও 5টি বের করতে হবে, উত্তর কিন্তু একই আসবে। তো আমরা সাধারণত একটি দিয়ে করি। একটি কলার ক্রয় মূল্য, তাহলে 36 ভাগ 18, 18 দুগুণে 36, অর্থাৎ 2 টাকা। আচ্ছা, এখন আমরা এই যে 3 আর 2 যদি যোগ করি, তাহলে 3 টাকা হচ্ছে একটি কলার, আবার 2 টাকাও একটি কলার, তাহলে 2টি কলার বলতে হবে, অর্থাৎ 1 যোগ 1 সমান 2টি কলার ক্রয় মূল্য। 3 যোগ 2 সমান হচ্ছে 5 টাকা। তো এখন যে বিষয়টা, যে এখানে ঠিক যতটির ক্রয় মূল্য বের করা থাকবে, হ্যাঁ, লাভ ক্ষতি হিসাব করতে গেলে ঠিক ততটিরই কিন্তু বিক্রয় মূল্য জানতে হবে। তো এখানে দেখো 36 টাকায় 15টি বিক্রি করেছে, অর্থাৎ 15টির বিক্রয় মূল্য 36 টাকা। সেখান থেকে আমরা একটির কত, দুইটির কত বের করতে পারি। অথবা তুমি যদি সবসময় এক দিয়ে করো, তাহলে এখানেও দেখো একে বের করে নাও, যে একটি কলার ক্রয় মূল্য 5 ভাগ 2 টাকা। তো এটা চাইলে 5 ভাগ 2 করে তোমরা দশমিকে 2.5 লাস্টে একটা জিরো দেওয়া যাবে, না দিলেও সমস্যা নেই। এত টাকা, এটা হচ্ছে একটি কলার ক্রয় মূল্য। এখন তাহলে আমাকে একটি কলারই বিক্রয় মূল্য দরকার হবে, অর্থাৎ আমরা এখন দেখো লিখবো
15টির বিক্রয় মূল্য, 15টির, যেভাবেই করো এই সংখ্যাটা যদি একই হয় তাহলে লাভ ক্ষতি হিসাব করা যাবে। এখানে যতটির ক্রয় মূল্য থাকবে এখানে ততটিরই বিক্রয় মূল্য দরকার হবে। তাহলে 15টির বিক্রয় মূল্য হচ্ছে কত? 36 টাকা। তো আমরা যেহেতু একটির ক্রয় মূল্য বের করেছি, আমরা বিক্রয় মূল্যটাও একটিরই বের করব। তাহলে এটা হচ্ছে 36 ভাগ 15। তো এটা তোমরা কাটাকাটিও করতে পারো, অথবা ক্যালকুলেটরে সরাসরি যদি 36 ভাগ 15 দিয়ে দাও তাহলে রেজাল্ট পেয়ে যাবে 36 ভাগ 15, তাহলে হচ্ছে 2.4 টাকা। এখন দেখো যে হিসাবটা, যে যদি ক্রয় মূল্য বড় হয় তাহলে ক্ষতি হয়, আর বিক্রয় মূল্য বড় হলে লাভ হয়। তো এখানে দেখো এই সংখ্যাটা কিন্তু বড়, এটা 2.5। তাহলে ক্রয় মূল্য যেহেতু বেশি, এই লাইনটা একটা লিখতে হবে যে ক্রয় মূল্য বড় বলতে পারো অথবা বেশি। ক্রয় মূল্য বেশি বলে ক্ষতি হবে। এরপর হচ্ছে ক্ষতির সূত্র অ্যাপ্লাই করতে হবে। ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, আর লাভ হলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তো এটা আমরা এখন বসিয়ে দিই। ক্রয় মূল্য হচ্ছে 2.5 বিয়োগ বিক্রয় মূল্য 2.4, এত টাকা। তাহলে দেখো এটা যদি আমরা বিয়োগ করি 0.1, 0.1 টাকা। তো মাথায় রাখতে হবে লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হিসাব করা হয়। যেহেতু এখন শতকরা চেয়েছে, আমরা সবসময় এই যে এই ক্রয় মূল্যটা দিয়ে সাজাতে হবে। আমরা সূত্রে যে ক্রয় মূল্যটা নিয়েছি, এখানে বিভিন্ন ক্রয় মূল্য আছে, দেখো এটাও একটা ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য, বিভিন্ন, এই যে এগুলো ক্রয় মূল্য সব, কিন্তু আমরা এই সূত্রে যে ক্রয় মূল্যটা দিয়েছি সেটা দিয়ে আমাকে সাজাতে হবে। অর্থাৎ 2.5 টাকায়, এখানে আর ক্রয় মূল্য না বললে হবে, টাকায় ক্ষতি হয় 0.1 টাকা। তো যেহেতু শতকরা চেয়েছে, আমাদের প্রথমে একে বের করে তারপর 100-তে বের করতে হবে। তো একের সময় হবে 0.1 ভাগ 2.5, এরপরে আমরা 100-তে দিলেই এটা আমাদের শতকরা ক্ষতি বের হয়ে যাবে। 100টা উপরে দেব, গুণন 100 ভাগ হচ্ছে 2.5। তো এইটা উপরের কাজটা আগে করে নিই। 100 গুণন 0.1, 100 গুণন 0.1, তো এটা হচ্ছে কত? 10। একবারই করে দাও, 10 ভাগ 2.5, তাহলে ফাইনাল অ্যান্সার হবে 4। দশমিক থাকলে কাটাকাটি না করাই ভালো। তো এটা কিন্তু যেহেতু শতকরা চেয়েছে, অবশ্যই পার্সেন্ট দিয়ে উত্তর লিখতে হবে, এবং ক্ষতি কথাটাও আমরা লিখে দেব। উত্তর ক্ষতি 4%। এটাই হচ্ছে আমাদের খ নম্বর কোশ্চেনের অ্যান্সার। তো এখন আমরা গ নাম্বারে ঢুকবো। গ, এখানে বলেছে ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে। তো আমরা আগে বলেছিলাম যে পার্সেন্ট দিয়ে লাভ ক্ষতি থাকলে তোমাদের বিশেষ একটা লাইন লিখতে হয়, সেটা হচ্ছে পার্সেন্টের 100 মানে সবসময় ক্রয় মূল্য ধরতে হয়। তো আমরা ভাষাটা এইভাবে দেবো যে 100 টাকা ক্রয় মূল্য হলে ওই 25% লাভে বিক্রয় মূল্য। তো লাভ হলে এটা 100-র সাথে যোগ করতে হয়, 100 যোগ 25 সমান 125 টাকা। এটি যদি বলতো 25% ক্ষতি, তাহলে আমরা জাস্ট এই জায়গায় বলতাম 25% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 25। এই তো এখানে দেখো হালি টালি যাই যাক, এগুলো আমরা আগে দেখবো না। এখানে ক্রয় না বিক্রয় কি চেয়েছে সেদিকে একটু নজর দাও, কি দরে বিক্রয় করবে। তার মানে আমরা দেখো বিক্রয় মূল্য বের করতে বলেছি, আমরা এই বিক্রয় মূল্যটা ডানে ফেলবো আর ক্রয় মূল্যটা বামে রেখে একটা লাইন সাজাবো। অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125 টাকা। তো কখনো যদি ক্রয় মূল্য বের করতে বলতো তাহলে এইটা আমরা বামে দিতাম, যে 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তো এখানে আমরা প্রথমে আগে একে বের করে নিই। একে হবে 125/100। এখন এই ক্রয় মূল্যের নিচে আমরা দেখো কোন ক্রয় মূল্যটা বসাবো। এখানে যেটা প্রতি হালি বলেছে, তাহলে প্রতি হালি মানে কি 4টি, তাহলে সেটা আমরা পরেও বের করতে পারবো।
বিষয়টা হলো এখানে তুমি ঠিক যতটি ক্রয় মূল্য দেবে, হ্যাঁ, তার এগেইনস্টে যে বিক্রয় মূল্যটা বের হবে এটা ততটিরই বের হবে। তো আমরা এই আগের পেজ থেকে দেখি খ নম্বরে আমাদের যে ক্রয় মূল্যগুলো ছিল। এইখানে দেখো, এই যে আলাদা যখন ছিল তখন নেওয়া যাবে না, দুটো যখন আমরা যোগ করেছি সেখানে আমরা দুইটার ক্রয় মূল্য পেয়েছিলাম 5 টাকা, একটার ক্রয় মূল্য পেয়েছিলাম 2.5 টাকা। হ্যাঁ, এগুলোর যে কোনো একটা আমরা কাজে লাগাতে পারবো। তো আমি এইটা যদি ইউজ করি তাহলে, হ্যাঁ, এটাকে ইউজ করে যে বিক্রয় মূল্য পাবো সেটাও কিন্তু একটিরই বিক্রয় মূল্য হবে, যেহেতু এটা একটির ক্রয় মূল্য। আবার যদি এই 5 টাকাকে ইউজ করি, তাহলে এই 5 টাকা যেহেতু দুইটি কলার ক্রয় মূল্য, তাহলে এই 5 টাকা ইউজ করে আমরা যে বিক্রয় মূল্যটা পাবো সেটাও কিন্তু দুইটির বিক্রয় মূল্য হবে। তারপরে আমাকে হালি মানে হচ্ছে 4টার পরে বের করে দিতে হবে। তো আমি দুইভাবে দেখাই যে আমি 2.5 এটা দিয়ে করছি। তাহলে দেখো, 2.5 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125 গুণন 2.5 ভাগ হচ্ছে 100 টাকা। তো এটা আমরা দেখো ক্যালকুলেটরে যদি ক্যালকুলেশন করি তাহলে 125 গুণন 2.5 ভাগ হচ্ছে 100, তাহলে 3.125 টাকা। তাহলে এই 2.5 টাকা কিন্তু একটি কলার ক্রয় মূল্য ছিল, তাহলে এটাও কিন্তু একটি কলারই বিক্রয় মূল্য হবে। এখানে আমরা লিখি একটি কলার বিক্রয় মূল্য 3.125 টাকা। তার আগে এখানে একটু লিখে নিই যে এক হালি সমান 4টি। তো যেহেতু হালি চেয়েছে এখানে আমরা সিম্পলি দেখো 4টির বিক্রয় মূল্য, অর্থাৎ 4 দিয়ে এটাকে গুণ দিয়ে দেবো, এত টাকা। তো এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে, গুণন 4, তাহলে হচ্ছে 12.5 টাকা। তো ওই যে যেটা বললাম যে এখানে আমি যেমন দেখো 2.5 একটি কলার ক্রয় মূল্য ছিল, হ্যাঁ, এটা না করে যদি এখানে আমি 5টির বের করতাম তাহলে কি হতো, এই জায়গাটায় 5 আসতো। আমরা এটাও দেখাই যে 125 গুণন 5 ভাগ 100। তো 25 দিয়ে কাটলে এটা 5 বার যায়, 25 দিয়ে এটা 4 বার যায়, তাহলে 5 5 25/4, 25/4 এটা যদি ভাগ করে দশমিকে আনো তাহলে 6.25, 6.25। তাহলে এই 5 টাকা, 5 টাকা ক্রয় মূল্য কয়টা ছিল, এখানে আমরা দেখি 5 টাকা ক্রয় মূল্য ছিল আমাদের কত, দুইটা, এই যে দুইটা ক্রয় মূল্য। তাহলে এটা তাহলে দুইটার বিক্রয় মূল্য হতো। আমরা যদি এইভাবে লিখি যে দুইটির বিক্রয় মূল্য 6.25, তাহলে এক হালি মানে 4টি, প্রথমে একটির বের করতে হতো, একটির হতো ভাগ 2 আর 4টির হতো গুণন 4। দেখো এটা ক্যালকুলেশন করে সেম রেজাল্ট কিন্তু আসবে। তো 6.25 গুণন 4, 6.25 গুণন 4 ভাগ হচ্ছে 2, এই যে 12.5 চলে আসছে। তো এই জায়গায় একটু সিনসিয়ার হতে হবে যে আমি আসলে কোন ক্রয় মূল্যটা কাজে লাগাবো। তো যতটির ক্রয় মূল্য কাজে লাগাবো সেটা দিয়ে আসলে যে বিক্রয় মূল্যটা বের হবে সেটা ঠিক ততটিরই হবে। তারপর আমরা দেখবো যে হালি ডজন কি চেয়েছে সেটা অটোমেটিক বের করা যাবে। তো এরপর আমরা লাস্ট সৃজনশীল, এটা আমাদের আজকে 2.1 অনুশীলনীর লাস্ট পার্ট, আমরা 20 নম্বর সৃজনশীলটা করছি। তো এখানে আছে দেখো, কোনো আসল 3 বছরে সরল মুনাফা সহ এত টাকা এবং 5 বছরে সরল মুনাফা সহ এত টাকা, অর্থাৎ এটা কিন্তু একটা মুনাফা আসল, যেহেতু আসলের সাথে সরল মুনাফা সহ বলা আছে। তো এই অঙ্কটা আমরা অনুশীলনীতেও কিন্তু করেছি। এখানে 20-এর কয়ে যেটা চেয়েছে, প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লিখো। তো মূলধন মানে হচ্ছে আসল, তাহলে আমরা লিখবো মূলধন পি সমান, এই যে এই সূত্রটা থেকে আসছে, আই সমান পি আর এন, তাহলে পি সমান কি আই বাই আর এন, তাহলে আই ভাগ আর এন। এখন এই প্রতীকগুলোর বর্ণনা দিতে হবে, যেখানে আই সমান হচ্ছে মুনাফা, সরল মুনাফাও লিখতে পারো, আর সমান হচ্ছে মুনাফার হার, শতকরা বার্ষিক মুনাফার হার, আর এন হচ্ছে সময়। এই এতটুকু কিন্তু আমাদের ক নম্বরের অ্যান্সার। এবার আমরা খ নম্বরে যাই। খ নম্বরে যেটা আছে, মুনাফার হার চাওয়া হয়েছে এখানে। তো এই অঙ্কটা আমরা অনুশীলনীতে যেটা করেছিলাম, এটা যোগ চিহ্ন দিয়ে করতে হয়।
তো এই বড়টা আমরা উপরে লাগবো, দুটো লাইন করব। দেখো আমরা কিভাবে লিখছি এই জায়গাটা, আসল যোগ 5 বছরের সরল, শুধু মুনাফা লিখলে হবে, সরল মুনাফা। কত এটা? 30,000 টাকা। 30,000 টাকা। তো অনুশীলনী যেটা ছিল কত নম্বর আমরা একটু দেখি, এই যে অঙ্কটা 13 নম্বর। তো এখানে দেখো বলা ছিল যে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে এত টাকা, তো একই অঙ্ক কিন্তু। তো এখানে আমরা কিন্তু লাইনটা এই বড়টা উপরে রেখেছিলাম এবং লিখেছিলাম আসল প্লাস 5 বছরের মুনাফা এত টাকা। কেন? আসলটা যেহেতু আমরা আলাদা করে লিখেছি, সেখানে মুনাফা আসলটা আর লেখা যাবে না, এরকমই একটা বিষয়। তো এর নিচে আমরা ছোটটা লিখবো, আসল প্লাস 3 বছরের সরল মুনাফা, এটা হচ্ছে 28,000 টাকা। ওকে, এখন এইভাবে একটা টান দিয়ে আমরা এই সমীকরণ দুটো দেখো বিয়োগ করবো। তাহলে বীজগাণিতীয় নিয়মে, অর্থাৎ প্লাস থাকলে সাইন গুলো যে আমরা চেঞ্জ করে দিই, এটা না করলেও সমস্যা নেই, এখানেও প্লাস থাকলে মাইনাস। তাহলে দেখো প্লাস আসল আর মাইনাস আসল ক্যান্সেল হয়ে যায়, আর এখানে 5 থেকে 3 বিয়োগ করলে 2 থাকে। তাহলে আমরা এখানে লিখবো 2 বছরের মুনাফা বা সরল মুনাফা। তো এটা বিয়োগ করে আসবে 2,000 টাকা। এখন তোমাকে যেটা করতে হবে, যে অঙ্কে যে দুটো বছর রয়েছে 5 আর 3, এই দুটোর যে কোনো একটা বছরের মুনাফাটা বের করতে হবে। তো সবার আগে একে বের করতে হবে, 1 বছরের মুনাফা এই 2,000 ভাগ 2, যে কোনো একটা করলে হবে। তো আমরা এখানে 3 বছর দিয়ে করলাম, 3 বছরের মুনাফা হবে 2,000 গুণন 3 ভাগ 2। তো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা হচ্ছে 1,000, 1,000 গুণন 3 করলে 3,000, 3,000 টাকা। তো এইটা হচ্ছে আমাদের মুনাফা, যেটাকে আমরা আই দিয়ে রেখে দিলাম। আর এখানে আমাদের সময়, আমি ঠিক যত বছরের বের করব সেটাকেই সময় হিসেবে নিতে হবে। তুমি যদি 5 বছর করো তাহলে এন এর মান 5, 3 বছর করলে এন এর মান 3। কেননা আমাদের এখন মুনাফার হার অর্থাৎ আর এর মানটা বের করতে হবে। তো আর এর সূত্র হচ্ছে আই বাই পি এন, অর্থাৎ এই তিনটা মান দরকার হবে। তো এই যে আই, আর পিটা হচ্ছে, এখন পিটা আমরা এখনো বের করিনি, এটা আগে বের করে নিই। দেখো এই যে এই দুটোই কিন্তু আসলে মুনাফা আসল, তো মুনাফা আসল থেকে আমরা যখনই মুনাফা বিয়োগ করব সেটাই কিন্তু আসল হবে। কিন্তু তুমি যদি 3 বছরের দিয়ে করো তাহলে এই 3 বছরের যে মুনাফা আসল আছে এইটা থেকে মুনাফাটা বিয়োগ করতে হবে। আর যারা এখানে 5 বছরের বের করবে তাদের কিন্তু এই 5 বছরের যে মুনাফা আসল আছে এইখান থেকে এই মুনাফাটা বিয়োগ করতে হবে। তো 5 বছরের মুনাফা ভিন্ন হবে কিন্তু আসলটা কিন্তু একই হবে এবং মুনাফার হারটাও একই উত্তর আসবে। তো আমরা এইখানে একটু লিখি যে অতএব আসল, তো আমি যেহেতু 3 বছর দিয়ে করেছি তাহলে 28,000 থেকে এই 3,000 বিয়োগ করতে হবে, অর্থাৎ মুনাফা আসল বিয়োগ মুনাফা, তাহলে হচ্ছে 25,000। এটা হচ্ছে পি এর কাজ করবে। এখন দেখো আমরা মুনাফার হার আর এর সূত্রে যদি যাই, মুনাফার হার আর সমান হচ্ছে আই বাই পি এন। ওকে, তো আই হচ্ছে আমাদের 3,000, পি হচ্ছে 25,000, আর এন এর মান হচ্ছে 3। আর মুনাফার হারটা যেহেতু শতকরায় প্রকাশ করতে হয়, তোমরা এই লাইনেই করে দিতে পারো, বা পরে এটা ক্যালকুলেশন করেও 100 দিয়ে গুণন দিয়ে পার্সেন্ট দিতে পারো। আমরা এই লাইনেই করে দিচ্ছি, যখনই 100 দিয়ে গুণন দেবে সাথে সাথে এই লাইনে কিন্তু পার্সেন্ট চিহ্নটা দিয়ে দিতে হবে। তো এইটা আমরা উপরেরটা যদি গুণ করে নিই, 3 আর 3 আর 2 5টা শূন্য, 1 2 3 4 5, আর নিচে দেখো 3 25 75, 1 2 3টা শূন্য, তার সাথে থাকলো পার্সেন্ট। তো এবার ক্যালকুলেটরে সবসময় উপরের সংখ্যাটা আগে চাপতে হবে, 3 এর পরে 5টা শূন্য, 3 1 2 3 4 5 ভাগ হচ্ছে 75 1 2 3। তাহলে দেখো 4% চলে আসছে, এটি কিন্তু আমাদের খ নম্বরের উত্তর। তাহলে এখানে আমরা বলে দিতে পারবো উত্তর মুনাফার হার 4%। ওকে, এবার আমরা লাস্ট গ নম্বরটা সলভ করবো। গ নম্বরে আছে একই হারে, তার মানে ক্ষয়ে যে হারটা পেয়েছি কত টাকা আসল চাওয়া হয়েছে, এন এর মান হচ্ছে 5 বছর, আর মুনাফা আসল দেওয়া আছে দেখো 48,000 টাকা। তো একটু ধাপে ধাপে আসি আমরা। তো খ হতে মুনাফার হার আর সমান হচ্ছে
4%। তো অবশ্যই এখানে পার্সেন্ট তুলে নিচে 100 নিতে হবে। তাহলে এটা হচ্ছে 4/100 দিলে 0.04। তো সময় এন দেয়া আছে 5 বছর, সময় এন 5 বছর। আর মুনাফা আসল, যেটাকে আমরা বড় হাতের এ প্রতীক দিয়ে প্রকাশ করি, মুনাফা আসল এ সমান হচ্ছে 48,000 টাকা। তো এখন দেখো, এই যে আই সমান পি আর এন, এই সূত্র দিয়ে যদি তোমরা আসলটা বের করতে যাও, তাহলে পি এর সূত্র কি হচ্ছে? আই বাই আর এন। তো এই অঙ্কটার ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য দেখো, যে আই অর্থাৎ মুনাফার মানটা কিন্তু দেয়া নেই। তো আমরা এর আগেও বলেছি, যে অঙ্কেই তোমরা দেখবে যে মুনাফা আসল দেয়া আছে, হ্যাঁ, কিন্তু হচ্ছে যে মুনাফা দেয়া নাই, আবার আসল চেয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটা এখানে ইউজ করা যাবে না। এখানে দেখো, মুনাফা আসলের একটা যে সূত্র আছে, আমরা সেই সূত্রটা ইউজ করে অঙ্কটা করতে পারবো। তাহলে মুনাফা আসল এ সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর এন। তো এইখান থেকে দেখো, আমরা পি এর একটা সূত্র বের করব। এই পুরো সাইডটাকে যদি আমরা এই পাশে লিখি, পি ইন্টু 1 প্লাস আর এন সমান হচ্ছে এ। তাহলে বা পি সমান কি হবে? এই পুরো জিনিসটা দেখো, পি এর সাথে গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এ ভাগ 1 প্লাস আর এন। এবার এই মানগুলো বসালেই আমরা আসলের মানটা পেয়ে যাবো। তাহলে এ হচ্ছে আমাদের 48,000, 1 প্লাস আর এর মান হচ্ছে 0.04 গুণন এন এর মান হলো 5। তো এখানে যোগের আগে কিন্তু গুণনের কাজটা করতে হবে। তো এই হলো 48,000, আর নিচে হচ্ছে 1 যোগ, এটা আমরা যদি গুণ করে দিই, 4×5 = 20, ডান দিক থেকে 1 2 2 ঘর পর দশমিক, এই শূন্যটা ছেড়ে দিতে পারো, তাহলে 0.2। এবার নিচের যোগটা আগে করে নিতে হবে। তো এই হলো 48,000, এটা যোগ করলে 1.2। এবার এই ভাগগুলোর ক্ষেত্রে সবসময় উপরের সংখ্যাটা আগে চাপতে হবে, অর্থাৎ দেখো 48,000 ভাগ 1.2, তাহলে এই যে 40,000 চলে আসছে, 40,000 টাকা। এটি কিন্তু আমাদের আসল, এবং এটাই আমাদের গ নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার উত্তর। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।